পারল না আসলে পাকিস্তান দল। অনেক চেষ্টা করেছে। আসলে মাউন্ট এভারেস্ট যতটা সহজ জয় করা তার থেকে বেশি কঠিন ছিল কিন্তু আজকের এই ম্যাচটা। দেখেন পাকিস্তান দল আসলে ঠিক কোন জায়গাটায় হেরেছে। একেবারে ফার্স্ট যদি বলি সেক্ষেত্রে একেবারে দুর্ভাগ্য, সেটা হচ্ছে টসে হারাটা। টসে জেতাটা খুবই ইম্পর্টেন্ট ছিল আজকের এই ম্যাচে, যেটা আসলে প্রথমেই পাকিস্তান দল কিন্তু ওই জায়গায় প্রায় 50% হেরে গিয়েছে। অনেকে প্রশ্ন থাকতে পারে টসটা কেন। আসলে এই ধরনের সিচুয়েশনের ম্যাচে দেখবেন ম্যাক্সিমাম দল বলবো না, সব দলই আসলে চাইবে চেস করার জন্য, কারণ তখন তারা একটা ক্যালকুলেশন করতে পারবে যে আসলে আমাদের এত ওভারে এত রান করাটা প্রয়োজন। সেই ক্ষেত্রে একটা অ্যাডভান্টেজ বেশি থাকে অপোনেন্ট টিমের। সো সেই জায়গায় কিন্তু আসলে পাকিস্তান দল প্রথমেই এই জায়গাটায় আসলে ফেল করেছে। যদিও এটা আসলে ভাগ্যের উপর নির্ধারণ করা হয়, এখানে আসলে পাকিস্তানের হাত নেই। তারপরেও পাকিস্তান দল যদি প্রথমে ব্যাটিংটা না করে যদি ফিল্ডিংটা করতে পারতো, সেক্ষেত্রে হয়তো বা এই রেজাল্টটা আরো ভিন্ন কিছু হতে পারতো। দ্বিতীয়ত আসলে যেই জায়গায় পাকিস্তান হেরেছে, যারা আসলে খেলা দেখেছেন, অফকোর্স শেষের ওই 3টা ওভারের কথা অবশ্যই মনে আছে। ফারহান আউটস্ট্যান্ডিং একটা সেঞ্চুরি করলো 56 বল থেকে। সেই জায়গায় যখন 199 রান 17 ওভার শেষে 2টা উইকেট মাত্র পড়েছে, লাস্ট 3 ওভারে অনায়াসেই কিন্তু আসলে 50-60 রানের একটা ক্যামিও তারা খেলবে এমন একটা ভাব কিন্তু তাদের মনের মধ্যে থাকা উচিত, কারণ যেহেতু কত রান করলে সেফ এটা কিন্তু পাকিস্তান জানে না। এই জায়গাটাই পাকিস্তান দল খুবই তাড়াহুড়ো করেছে এবং শেষ ওই 3 ওভারে মানে মাত্র 11টা রান এসছে। ক্যান ইউ ইমাজিন, যেখানে 200 রান কভার করা ফেলে হচ্ছে 16-17 ওভারের মধ্যে, সেখানে লাস্ট 3 ওভারে 6টা উইকেট পড়েছে এবং মোটে রান এসছে 11। মূলত এই জায়গায় ব্যাকফুটে চলে গেছে অনেকটা পাকিস্তান দল, কারণ পাকিস্তানকে কিন্তু অনেক বড় একটা টার্গেট দিতে হইতো, সেটা অবশ্যই তারা বুঝেই কিন্তু সেইভাবে করে স্টার্টিংটা করেছে। দেখেন স্কোরটা যদি 250 কিংবা 240 প্লাস হতো, তাহলে অনায়াসে এই টার্গেটটা কিন্তু শ্রীলঙ্কার আরো 20 রান বেড়ে যেত। সেই ক্ষেত্রে হয়তো আরো এগ্রেসিভটা হতো পাকিস্তানের জন্য। সো প্রথম যেটা হয়েছে, টস একটা ফ্যাক্টর ছিল, যেখানে অনেকটা ব্যাকফুটে ঠেলে দিয়েছে এবং শেষের ওই 3টা ওভার পাকিস্তানকে দুমড়ে মুচড়ে দিয়েছে। দেখেন আধুনিক যুগের ক্রিকেটে 147 রান একটা টিম করতে পারবেন এবং সেটা যদি শ্রীলঙ্কার মতো টিম হয়, এটা আসলে আমার কাছে মনে হয় না যে যারা ন্যূনতম খেলা দেখে এবং ন্যূনতম খেলা পারে তারাও আসলে 147-20 ওভারে অনায়াসেই করতে পারবে। এবং শ্রীলঙ্কা প্রথমে 147 রান টুকটুক টুকটুক করে নিয়েছে। লাস্টে খেলা দেখেছেন 18 বলে 51 রান প্রয়োজন, সেখানে মাত্র 5 রানে শ্রীলঙ্কায় ম্যাচটা হেরেছে। তার মানে তারা অলমোস্ট কিন্তু জিতেই যাচ্ছিল। খেলা যখন দেখছিলাম অনেকে লেখালেখি করছিল যে আজকে হয়তো এই ম্যাচটা শ্রীলঙ্কা ছেড়ে দিয়েছে, কারণ তারা অনেকগুলো ক্যাচ মিস করেছে এবং তাদের বোলিংটা ঠিকঠাক মতো হচ্ছিল না। তবে ব্যাটিং যখন করা হয়েছে, যখন তারা ব্যাটিং দেখেছেন, কি মনে হচ্ছে তারা ছেড়ে দিয়েছিল? অফকোর্স নট। সো ব্যাড লাক অবশ্যই পাকিস্তানের জন্য। তবে এই ধরনের সিচুয়েশনের ম্যাচগুলো যখন অনেক বড় সমীকরণ থাকে আসলে, তখন ম্যাচগুলো যেটা সো টাফ। তবে পাকিস্তান তাদের সাধ্যমতো ট্রাই করেছে, বাট আনফর্চুনেট সেটা হয়নি। সো পাকিস্তান এবারের বিশ্বকাপ থেকে টাটা বাই বাই। নিউজিল্যান্ড তারা চলে গেছে তৃতীয় সেমিফাইনালিস্ট হিসাবে। ইংল্যান্ড সাউথ আফ্রিকার পরে কিন্তু নিউজিল্যান্ড কনফার্ম করলো। একটা দল বাকি আছে, উইন্ডিজ অর ভারত অর্থাৎ ইন্ডিয়া। যে কোনো একটা দল কিন্তু যাবে সেমিফাইনালে। কে যাচ্ছে, হু উইল দ্য নেক্সট ওয়ান, সো সেটা কিন্তু দেখার জন্য আরো একটা ম্যাচ অর্থাৎ আরো একটা দিন অপেক্ষা করতে হচ্ছে। সো অপেক্ষার প্রহরটা খুব একটা বেশি নয়, তবে সম্ভাবনা কি আসলে কমেন্ট বক্সে জানাবেন যে উইন্ডিজ নাকি টিম ইন্ডিয়া কারা যাচ্ছে চতুর্থ সেমিফাইনালিস্ট হিসাবে। তবে আনফর্চুনেট সত্যিকার অর্থেই পাকিস্তান টি-20 বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে এবং এশিয়ার মধ্যে শুধু এখন ভারত তারা আসলে জীবিত আছে। ভারত যদি আউট হয়ে যায় তাহলে এশিয়ার মধ্যে কেউই থাকছে না। যদি ইন হয় তাহলে ভারত এশিয়ার মধ্যে একমাত্র দল থেকে যাচ্ছে। সো দেখা যাক কি হতে যাচ্ছে, কে যাচ্ছে চতুর্থ ফাইনালিস্ট হিসাবে। তবে পাকিস্তানের জন্য